ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছে কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথেই নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উড়তে থাকা তার ওড়না টেনে নিচে নামিয়ে নেয়। খোঁপাটাও খুলে গেছে, অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলো ভাবে উড়ছে। এদিকে সোহান একটু আগেই অজানা কোনো রমণীকে ঝাড়ি দিলেও এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোরটা আর বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করে জানা আছে। মধুমিতা বলল, এই কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? সোহান যেতেই নিয়েছিল, তখনই মধুমিতার কথা শুনে থেমে যায়। পেছন ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকা মধুমিতাকে চিনতে পারেনি। তবে এখন ঠিকই চিনতে পেরেছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই বা কী করে? যে কয়েকবার এ বাসায় এসেছে সে কয়েকবারই পড়াশোনার খাতিরে ঢাকায় ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এ কথা বলেই সোহান বাড়ির ভেতরে ঢুকে গেল। মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা ইগো দেখেই অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো, কিছুই বুঝছে না সে। আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির গোস্ত কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সব কিছুই যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবেই বা না কেন? আজ কতদিন পর পুরো পরিবার একসঙ্গে দুপুরের খাবার খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে মুক্তা আর তার স্বামীকে নিয়ে দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার দশম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহেল সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুপু শিফা, তার এক মেয়ে ঝুমুর, এক ছেলে যে বড় তার নাম মিরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছেই। এতদিন পর সব ভাই বোনেরা একসঙ্গে হয়েছে। কত খুশি! ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসঙ্গে পেয়ে খুব খুশি। শুধু মুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়। সে এক পাশে চুপ করে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। ঝুমুর বলল, এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? মধুমিতা বলল, তোরে কতবার বলছি আমারে মৌমাছির মধু ডাকবি না। সিনহা বলল, ওর তো ঘাড়ের রগ সব সময় তেরা, বলে লাভ নাই মধু আপু। মীরাব বলল, ওর তো মাথা পুরাই নষ্ট। নতুন আরেকটি ঝুমুর বলল, এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। মীরাব বলল, পচাবো না তা কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্য রাখে। পরে এই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মেলেছে পাখনা। মধুমিতা বলল, থাক বেচারি, আর কেউ পচাইস না। ঝুমুর বলল, ছোট আম্মু দেখো, সবাই আমাকে মানসিক নির্যাতন করছে এরা। রহিমা বেগম সবাইকে পায়েস দিতে দিতে বলে, কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটাকে কথা শোনায়? সিনহা বলল, ও পরি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখো না চুলগুলো কেমন কোঁকড়ানো। সবাই এভাবেই নিজেদের মধ্যকার খুনসুটি দিয়ে আসে। আর সোহান যেন সব চেঁচামেচি বেশ বিরক্ত করছে সে। ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তার সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে। গম্ভীর স্বভাবের বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকে চাইলেই কেউ ইগনোর করতে পারে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টুমিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পর একটু পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত খেয়ে ঘুম দিয়েছে। তবে দোলতলায় বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার। তবে এখন কাকে কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে সচরাচর সবখানেই দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছি। মধুমিতা বলল, দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর পাইকে
দৌড়ে নিচে নামছিল, আবার কারো সাথে সজোরে ধাক্কা। সোহান বলল, আবার তুমি? মধুমিতার মনে পড়ল সকালের কথা। তখন সোহানই তাড়াহুড়া করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতা তাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো। মধুমিতা বলল, ইউ আনলেন্স, কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এ কথা বলেই মধুমিতা এক দৌড়ে চলে গেল। ওকে আর পায় কে? সোহান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সব সময় সে সবাইকে কথা শোনায়, আজ এই দুদিনকার পিচ্চি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বলল সে? চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার নিজের রুমে যাবে না নাকি সে এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। এদিকে বিকেলবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ আর ডেয়ার খেলা খেলবে সবাই ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলা যেতে চায় না, কিন্তু বাবা সোহেলের জিদের কাছে তার হার মানতে হয়। ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোতেই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়েই থাকে, তাই তাদের সাথে ম্যাচুরিটি কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুবই কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা বোতল ঘোরালো, মুখের দিকে সিনহার দিকে এসে পড়েছে। মীরা বলল, ট্রুথ নাকি ডেয়ার? সিনহা বলল, ট্রুথ। ঝুমুর বলল, কেরাসের নাম বল। সিনহা লাজুক ভঙ্গিতে বলল, মুরতাসিম আর হামজা। মধুমিতা বলল, এরা তো পাকিস্তান ড্রামা নায়ক। সোহান বলল, এক থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে? এই বয়সে ক্রাশ কি আবার? মীরা বলল, আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এজন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোমান্টিক হয়ে গেছো, আমাদেরও এমন বানাতে চাও নাকি? সোহান বলল, আমি বুড়ো আনরোমান্টিক? সিনহা বলল, ঠিকই তো বলেছে। এ তো বড় হয়েছো, না করছো প্রেম, না করেছো বিয়ে। সোহান বলল, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি? মধুমিতা মুখ ভেঙে করে বলে, নিজেই জানে না আরেকজনকে শিখায়। সোহান কিছু বলতে যাবে এর আগেই ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা, তোর গায়ে জোক। মধুমিতা এক চিৎকারে সবার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা করে ফেলেছে। গাছের বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করে। এত জোরে তো 10টা বক্স বাজালেও একসঙ্গে এমন আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরেছে যে যেন ওর দম বন্ধ হয়ে যায়। সিনহা বলল, সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও। দম আটকে গেলে আবার যতই ঝগড়া করুক। বিনত সোহান আর কিছুই না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছু হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপন অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনো দিন কোনো মেয়ে এত কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস, কি লজ্জা! তার এমন রিয়েকশন দেখে সোহান সহ বাকি সবাই হেসে দিল। মীরা বলল, বাহ, কি রোমান্টিক। ঝুমুর বলল, একটা ঘুষি দিব। এখানে রোমান্টিকের কিছুই হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়ে মধুমিতার রিয়েকশন দেখে মেয়েটা আসলেই বাচ্চা। এদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখল মধুমিতা, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে অত সবাই এসেছে বিকেল দিকে। এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা। নদীর ওপারে ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা ঝড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো, আকাশের পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠানে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনার এমনিতেই গাফলেতি হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছে করছে না।
মীরাব বলল, মধুমিতা কয়েকদিন আরও থেকে গেলে কিন্তু পারতি। মধুমিতা বলল, না ভাইয়া, তা আর সম্ভব না। মীরাব বলল, কেন সম্ভব না? সমস্যা হলে সবার আগে এই ভাইয়াকে কল করবি বলে দিলাম। সিনহা বলল, আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? সোহানও ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পারে, কথাটা ঘুরিয়ে নেয়। সিনহা বলল, না মানে সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে তাই না? তাই বললাম। সোহান কর্কশ গলায় বলল, হ্যাঁ, তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? মধুমিতা বলল, তো আমি কি কাউকে বলেছি নাকি আমার বোঝা টানতে? আজও কিছু মানুষ সব সময় বেশি বুঝে। ঝুমুর বলল, ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। এই মৌমাছির মধু তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। মধুমিতা বলল, দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মীরাবেরও নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি আমার কথাটা আরেকবার ভেবে দেখলাম, কিন্তু খুব বিনয়ের সাথে কথাটা বলল। মরিয়ম বেগম? মরিয়ম বেগম মানে সোহান সিনহা মুক্তা এদের মা রহিমা বেগম বলল, ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সবই জানেন। জানেন আমার বাচ্চা মেয়েটার উপর গত কিছুদিন কি ঝড়টাই না গিয়েছে, তাই এসব ব্যাপারে আমি ওকে এখন কিছুই বলতে চাই না। মরিয়ম বেগম বলল, এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরেই রেখে দিব। তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব। সবার কথা শুনে আড়ি পাতা তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বোঝার সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকা ফিরতে হচ্ছে। বাবার করা আদেশ, হোটেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাসে ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে সে হিসাবে নেই এখন কোনোভাবেই, নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। অতঃপর ট্রেনে। আসসালামু আলাইকুম গাইজ। তো হয়তোবা গল্পটা তোমাদের কেমন লাগতেছে জানি না, তো মাঝে মাঝে আটকায় যাচ্ছি, তো এটা একটু সমস্যা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। তো আল্লাহ হাফেজ।